সংশয় কাটলো নাকি ঘনীভূত হচ্ছে বা সংশয় অন্য কোনো দিকে যাচ্ছে এটি বলা খুব কঠিন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করাটা খুব টাফ এবং এটা আসলে করা যায় না। আপনি ধারণা করতে পারেন যে রাজনৈতিক সিচুয়েশন সামনে এদিকে যেতে পারে বা অন্যদিকে যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি আসলে কি ঘটবে সেটা সময় বলে দেবে। না, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর হলো, এটি কি আসলে সংশয় কাটালো না নতুন কোনো সংকটের তৈরি করলো? জি, আপনাকে ধন্যবাদ। আপনি খুব একটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে আসলে সংশয় কাটলো নাকি নতুন সংশয় ঘনীভূত হলো। আমরা আসলে গতকালকে কিন্তু বেশ কয়েকটি ঘটনাক্রম দেখেছি এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, এই সংসদ ভবনের বাইরে দক্ষিণ প্লাজায় কিন্তু আমি সকাল থেকে ছিলাম, কিন্তু আমি বাস্তবে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে গতকালকের ঘটনাক্রমগুলো। আসলে সংশয় কাটলো নাকি ঘনীভূত হচ্ছে বা সংশয় অন্য কোনো দিকে যাচ্ছে এটি বলা খুব কঠিন। এই কারণে প্রথমে বলে রাখি যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসলে ভবিষ্যৎবাণী করাটা খুব টাফ এবং এটা আসলে করা যায় না। আপনি ধারণা করতে পারেন যে রাজনৈতিক সিচুয়েশন সামনে এদিকে যেতে পারে বা অন্যদিকে যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি আসলে কি ঘটবে সেটা সময় বলে দেবে। গতকালকের যেই আপনার জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আপনি জানেন যে মোট 25টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে কিন্তু, এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যে ঐক্যমত্য কমিশনের যে দফায় দফায় বৈঠক, কয়েক দফা বৈঠক, জাতীয় সংসদ ভবনে এলইডি ভবনে বৈঠক হয়েছে, তারপরে ফরেন সার্ভিস একাডেমিতে একাধিক বৈঠক হয়েছে সব রাজনৈতিক দলগুলোর সাথে, বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আলোচনা করা হয়েছে, বিচার বিশ্লেষণ করা হয়েছে, প্রত্যেকের যুক্তি তর্ক উপস্থাপন শুনেছে ঐক্যমত্য কমিশন, এবং তার পরবর্তীতে আসলে একটা চার্ট করা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের কোন কোন ধারায় বা কোন কোন জায়গাগুলোতে আমরা চেঞ্জ আনতে পারি। রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছেছে এবং অনেক দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে যে একমত নয় এই পয়েন্টগুলোর সাথে, বা এই আইন নতুন করে আইনগুলো বা যে আইনের ধারা যে পরিবর্তন হচ্ছে তার সাথে সংশোধনী, এটা তো পরের বিষয়, এবং আমি বলছি ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলোর কথা। তো অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সবকিছু মিলাই এই জুলাই সনদটা গতকালকে যে স্বাক্ষরিত হলো, এতে মোট 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এই সনদে, কিন্তু আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের বৈঠকে মোট 30টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল এবং 5টি দল কিন্তু গতকালকে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আসেনি এবং এই জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করেনি। তার মধ্যে একটি হলো এনসিপি, যে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আছে সিপিবি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ। এই 5টি দল আসলে আপনার জুলাই সনদে স্বাক্ষর করেনি। এর মধ্যে যে 4টি যে বাম রাজনৈতিক দল রয়েছে, বাম ঘরানার রাজনৈতিক দল, তারা যে অভিযোগটি করেছে মূলত এই জুলাই সনদে স্বাক্ষর না করার পিছনে তাদের যে যুক্তি, তারা বলছে যে এই জুলাই সনদে আসলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা মুক্তিযুদ্ধের যে চ্যাপ্টারটা, এটি আসলে সঠিকভাবে আনা হয়নি বা মুক্তিযুদ্ধের বিষয়টি আসলে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি সেভাবে, যার কারণে তার এই সনদ তৈরি থেকে আসলে বয়কট করেছেন এবং এই সনদে তারা স্বাক্ষর করেননি। এবং আরেকটি যেটি রাজনৈতিক দল, যেটি সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এখন, যে এনসিপি কেন আসলে জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা আসলে কয়েকটি যুক্তি দেখিয়েছে। আমি যদি আপনাকে একদম কোট আনকোট বলতে চাই, যে আপনার গত সংবাদ সম্মেলন, এনসিপি একটি সংবাদ সম্মেলন করেছিল, সেই সংবাদ সম্মেলনে তারা 3 দফা দাবি জানিয়েছিল মোট। সেই 3 দফা দাবির মধ্যে আপনার যেই 3 নাম্বার যে দাবিটি, সেই দাবিটি আমি আপনাকে একদম কোট আনকোট পড়ে শোনাচ্ছি। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে নোট অফ ডিসেন্ট এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউট পাওয়ার বলে সংবিধান সংস্কার হবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026, অর্থাৎ এনসিপি যে দাবিটা আগে থেকে করে আসছে। আপনি বলতে পারেন যে এনসিপি কেন স্বাক্ষর করছে না? এনসিপি তো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে যারা জড়িত তারাই তো এনসিপি গঠন করেছে, বিপ্লবীরা, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং উপদেষ্টা ছিল নাহিদ ইসলাম, সে পদত্যাগ করে এসে এনসিপি গঠন করেছে। তাদের এই দাবিটি হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করা, এবং জুলাই সনদে এনসিপি যেটা বলছে, এবং আজকেও সংবাদ সম্মেলনে তারা বলেছে যে এই সনদটা একটা আইনি ভিত্তি থাকতে হবে, নাহলে এটা শুধুমাত্র একটি খসড়া বা একটি পেপার হবে যেটাতে সবাই সে সিগনেচার করেছে। এটার আইনি ভিত্তি না হলে জনগণের সাথে প্রতারণা করা হবে, এবং তারা চাচ্ছে যে নতুন একটা সংবিধান এবং গণভোট, যে জুলাই সনদ কি নিয়ে একটা গণভোটের আয়োজন করতে, যে এই আমরা এই যে ধারাগুলো আমরা পরিবর্তন করলাম বা নতুন আইনগুলো তৈরি করলাম, এইগুলো যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়, এবং এর জন্য জনগণ হ্যাঁ অথবা না ভোট দিবে। যদি হ্যাঁ ভোট বেশি যুক্ত হয় বা জনগণ যদি এটার পক্ষে রায় দেয়, সেক্ষেত্রে 72-এর সংবিধানকে বাদ দিয়ে বাংলাদেশে নতুন করে সংবিধান 2026 বা তারা যেটা বলছে আর কি, নতুন সংবিধান প্রণয়ন করার জন্য। তো এটি একটি বিষয়, এবং এনসিপি যে বার্তাটি দিয়েছে, তারা বলছে যে তারা জনগণকে সাথে নিয়ে একদিকে রাজপথে আন্দোলনের কথা তারা বলছে, এবং তারা বলছে যে
ঐকমত্য কমিশনের মেয়াদ যেহেতু বাড়ানো হয়েছে, সেজন্য তারা ঐকমত্য কমিশনের সাথে আলোচনাটা চালিয়ে যাবেন এবং তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে তারা হয়তো পরবর্তী জুলাই সনদে স্বাক্ষরিত করতে পারবেন। সেহেতু আসলে আলোচনা কোন দিকে গড়াবে, কতদিন ধরে আলোচনা করবেন, সংকট ঘনীভূত নাকি আসলে সংকট আরো বাড়তেছে বা সংকটের সমাধান হলো কিনা এটি বলা আসলে কঠিন। এবং আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি সাইন করেনি এবং সাথে বাম ঘরানার 4টি দল সাইন করেনি, এটা আসলে এদের পিছনে কি রাজনৈতিক কোনো পরিকল্পনা আছে, কোনো কৌশল আছে নাকি? এবং আরেকটু জানতে চাইবো যে এটা আসলে রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে এই যে তারা সাইন করলো না? দেখেন, আপনি 30টি দল যেহেতু ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়েছিল, এই 30টি দলের মধ্যে 25টি দলই কিন্তু আপনার এই জুলাই সনদে স্বাক্ষর করেছে, বিএনপি, জামাত সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল। এখন প্রশ্ন যেটি উঠছে যে 5টি দল করেনি, সংখ্যাটা খুবই কম, কিন্তু এখানে এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এই কারণেই মূলত, বা মানুষ বা সরকার বা সবাই গুরুত্বের সঙ্গে এই কারণে দেখছে যে এনসিপির বিষয়টি সামনে এসেছে। এনসিপি এই জন্য সামনে এসেছে যে গণ অভ্যুত্থানের যে যারা নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বরাই কিন্তু পরবর্তীতে এনসিপি গঠন করে। যেই কারণে তারা গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার তাদেরকে বলা হয় এবং তারা সেটিও, এবং তারা যেহেতু এটাতে স্বাক্ষর করেনি এই জন্য এই বিষয়টাকে একটু বড় করে দেখা হচ্ছে। কিন্তু তারা যেহেতু বলেছে যে আলোচনার সুযোগ আছে, তারা আসলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করতে চান, তো সেইভাবে যদি আলোচনা করে তাদের যে দাবিগুলো 3 দফা যে দাবি তারা জানিয়েছে, সেই দাবিগুলো যদি তারা বাস্তবায়ন করতে পারে বা ঐকমত্য কমিশন যদি সেটি করতে পারে, সেটি আসলে তারা করতে পারে। এবং আমি 3 নম্বর দাবিটা আপনাদেরকে বলেছি, এবং 1 নম্বর দাবিতে তারা যেটি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। মানে গণভোটের নিশ্চয়তা তারা আগে চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে একটি গণভোটের আয়োজন হোক। 2 নম্বর বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। মানে এটি জনগণের অভিপ্রায়, মানে সরকারের প্রয়োজনে বা রাজনীতিবিদদের প্রয়োজনে জুলাই সনদটা প্রণয়ন হচ্ছে না বা এটা স্বাক্ষরিত হচ্ছে না। এই জুলাই সনদটা স্বাক্ষরিত হচ্ছে জনগণের অভিপ্রায়, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা থেকে এটা প্রণয়ন করা হচ্ছে। সেই একটি দাবি তারা করেছেন যে এটি ধারায় উল্লেখ থাকতে হবে। এখন আসলে এনসিপি যেহেতু গতকালকের প্রোগ্রামে আপনি দেখেছেন যে জুলাই সনদ স্বাক্ষরিত অনুষ্ঠানে, এবং জামাত যে দাবিটুকু করেছে, জামাত বলেছে যে এটি খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং বলেছে যে যদি এই জুলাই সনদের যে বিষয়গুলো যদি দ্রুত বাস্তবায়ন করা না হয় তাহলে জনগণের সাথে গাদ্দারি করা হবে। 1 নম্বর। 2 নম্বর বলি যে বিএনপি যে নেতারা অংশগ্রহণ করেছিল, বিএনপি নেতারা আসলে বলেছেন যে এনসিপি যে এই জুলাই সনদ স্বাক্ষরিত অংশগ্রহণ করে নাই, তারা বলছে যে এটি আসলে তাদের রাজনীতির একটা ভুল বা তারা এটি ভুল করেছে। অর্থাৎ আবার বিএনপি নেতা সালাউদ্দিন, যিনি এই ঐকমত্য কমিশনের বৈঠকে প্রতিদিনই প্রায় উপস্থিত ছিলেন এবং তিনি আসলে এই কোন বিষয়গুলোতে ধারা বিএনপির নোট অফ ডিসেন্ট দিবে বা কোনটা ঐকমত্য পোষণ করবে, এই বিষয়গুলোতে তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে এই এনসিপি যে জুলাই সনদে স্বাক্ষর করেনি বা কয়েকটি দল যে করেনি, এর জন্য জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তো আসলেই প্রভাব পড়বে কিনা, বা এনসিপি ঐকমত্য কমিশনের সাথে আবার দফায় দফায় বৈঠক করে তাদের যে দাবি বা ঐকমত্য কমিশন যেটি স্বাক্ষর করেছে সেখান থেকে আবার নতুন করে কিছু করার সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেহেতু 25টা রাজনৈতিক দল অলরেডি স্বাক্ষর করেছে। তো এনসিপি তাদের দাবি কিভাবে আদায় করতে পারবে সেটি একটা প্রশ্ন, বা এই দাবির প্রেক্ষিতে তারা আসলে জনগণকে, তারা যেটি বলছে যে রাজপথে নামবে বা আন্দোলন করবে, জনগণকে সাথে নিয়ে আসলে কিভাবে তারা এই পরিস্থিতি উদ্ভব ঘটাবে বা রাজনীতিতে নতুনত্ব কোনো কিছু আনতে পারবে কিনা বা পরিবর্তন আনতে পারবে কিনা, সেটি আসলে দেখার বিষয়। এখনই কিছু বলা যাবে না এই বিষয়ে। একদমই তাই। এবং সাব্বির, আপনি জানেন যে আজ দুপুরে কিন্তু আপনাদের এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উনি কিন্তু একটা পোস্ট দিয়েছেন এবং পোস্টে ওনার যেটা ছিল, তিনি লিখেছেন যে রক্ত দিতে হলে আমরা আগে থাকি কিন্তু ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না। এই যে আক্ষেপের জায়গাটা, এর দায় কি অন্তর্বর্তী সরকার নেবে এবং এটি আসলে তারা কিভাবে জাস্টিফাই করবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, আপনি খেয়াল করবেন এই ফেসবুক পোস্টে তিনি একটি ছবি যুক্ত করেছেন কিন্তু, এবং 2টি ছবি আসলে একসাথে করে এই ফেসবুক পোস্টে তিনি দিয়েছেন। তার ক্যাপশনে আপনি যে কথাটি বললেন এটি তিনি লিখেছেন, এবং ছবিটি এরকম যে 5 আগস্টের পরে 2024 সালের আওয়ামী লীগ সরকারের পতনের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে ছিলেন। উনি যখন দেশে ফিরেন, বিমানবন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা কিন্তু তাকে রিসিভ করার জন্য গিয়েছিলেন, স্বাগত জানাতে গিয়েছিলেন। তারই একটা ছবি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন এবং তার চারপাশে সবাই কিন্তু সমন্বয়ক, এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা ছিলেন।
আরেক পরের যে ছবিটি তিনি প্রচার করেছেন গতকালকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো, সেই সংসদের মানে সেই স্বাক্ষর অনুষ্ঠানের একটি ছবি তিনি পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন প্রধান উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। তিনি আসলে হাসনাত আব্দুল এটি বোঝাতে চেয়েছেন যে বা এটি তিনি উল্লেখ করেছেন যে রক্ত যখন দেওয়া লাগে কোনো আন্দোলনে বা যখন রক্ত দিতে হয় তখন তারাই দেয় বা ছাত্ররা দেয় বা সাধারণ মানুষজনই দেয়, কিন্তু ক্ষমতার প্রশ্নে রাজনৈতিক দলের নেতারা এসে হাজির হয়। তো এই দুইটা ছবির কম্পাইল তিনি করে এই কথাটি লিখেছেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয়ের সাথে যুক্ত করতে চাই, গতকালকে যে জুলাই জাতীয় সনদ 2025 যে স্বাক্ষরিত হলো তার 5 ধারা যদি আমি আপনাকে কোট আনকোট একটু পড়ে শোনাতে চাই, যে সেখানে বলা আছে যে 5 নম্বর পয়েন্টে বলা আছে গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। এটি কিন্তু 5 নম্বর ধারা এবং যেটি নিয়ে আসলে আন্দোলন হচ্ছিল বা হচ্ছিল। এই ধারাতেও আসলে অনেকে সমস্যা দেখছেন এই কারণে আমি এনসিপির অনেক নেতার ফেসবুক পোস্ট দেখলাম, অনেকে আসলে ফেসবুকে বলেছেন এইখানে একটা লাইন দেখবেন 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার। এখন আপনি তো সাধারণ ছাত্র জনতা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পুলিশের গুলিতে বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে, পুলিশ হত্যার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং তারা বলছে যে এই ধারার মাধ্যমে পুলিশ হত্যার বিচারের দাবিতে আবার এক পক্ষ মাঠে নামবে অদূর ভবিষ্যতে বা তাদেরকে মামলার আসামি করা হবে এই ধারার কারণে। এটি নিয়েও কিন্তু আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। এই জন্য আপনাকে আমি কোট আনকোট একদম পড়ে শোনালাম যে এই ধারাটির কারণে অনেকে সংশয় প্রকাশ করছেন, যেহেতু যদি গণ অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলার বাহিনীর বেশ অনেকে মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই সময় আন্দোলন চলাকালীন সময়ে, তো তাদের হত্যাকাণ্ডের বিষয়গুলোকে সামনে এনে যদি ওই সময় আবার বিচারের মুখোমুখি করা হয় আন্দোলনকারীদের, তারা এই বিষয়টি সামনে এনে আসলে কিন্তু তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন। আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি নেতা সালাউদ্দিন কিন্তু সনদে স্বাক্ষর না করাটা নিয়ে কথা বলেছে এবং এই যে সনদে স্বাক্ষর না করা নির্বাচনের প্রভাব ফেলবে না এটা কিন্তু বলেছেন বিএনপির এই সালাউদ্দিন। তাহলে আসলেই কি আপনার মনে হয় প্রভাব ফেলবে না এবং এটার সমাধানে কি রাজপথে আদৌ নামতে পারে এনসিপি? ওনারা কিন্তু অলরেডি বলেছে যে আমরা আলোচনা করব, যদি সমাধান না হয় তাহলে আমরা আবার রাজপথে নামবো। তো এটা নিয়ে আসলে আপনার কি বক্তব্য? যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে রাজপথে নামবে কিনা। এই রাজপথে নামা না নামার বিষয়টা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে এই এনসিপি গঠনের পর থেকে তারা মূলত যে দাবিটা করছে যে আওয়ামী লীগের বিচার, অর্থাৎ এই 24শে গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। তারপরে হলো যে আপনার আরেকটি দাবি করছে তারা যে গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদ নির্বাচন এই জন্য দিতে হবে, এই বিষয়ে আমি এর আগেও একবার আলোচনা করেছিলাম যে গণপরিষদ নির্বাচন দিতে হবে সংবিধান পরিবর্তনের জন্য, যেটি তাদের 3 নাম্বার যে 3 দফা দাবি, সে দাবির মধ্যে তারা বলেছেন যে তারা সংবিধানের পরিবর্তন চান। বাংলাদেশ সংবিধান 2026 নতুন করে 72 সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান আনতে চান। তো এই আওয়ামী লীগের বিচার, গণপরিষদ নির্বাচন, এই দাবিটাও তারা মূলত করেছেন। এবং এই গণপরিষদ নির্বাচনের বিষয় বা গণভোটের বিষয়টা কিন্তু এই পরবর্তীতে তারা এই জুলাই সনদকে কেন্দ্র করে যে বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে এই দাবির মধ্যেও তারা এনেছেন যে বাংলাদেশের সংবিধান 2026 নতুন সংস্কারকৃত যে সংবিধানের নাম হবে। এখন এই আলোচনাটা আমি একটু আগেও করলাম, সেটি হলো যে এনসিপি সহ অন্যান্য মোট 5টি দল, 4টি বাম দল এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। তো এনসিপির দাবি একটা, এই গণভোট প্রশ্নে বা সংবিধান সংস্কারের প্রশ্নে এই বিষয়টা, এই জন্য তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। বাকি যে 4 দল আছে বাম দল, তারাও কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করে, তারাও কিন্তু অন্য একটা কারণ হিসাবে তারা এখানে উল্লেখ করেছেন যে তারা বলছেন যে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধকে সঠিক মূল্যায়ন করা হয়নি, যার কারণে তারা জুলাই সনদে স্বাক্ষর করে। এখানেও কিন্তু আপনার 2 ভাগ হয়ে গেছে, এনসিপি একদিকে, বাকি বাম দলগুলো আরেকদিকে। এখন বিএনপি, জামাত সবাই কিন্তু আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। এবং আপনি জানেন যে পিআর নিয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল যে নির্বাচনটা পিআর পদ্ধতিতে হবে কি হবে না। বিএনপি বলছে যে পিআর মানি না, পিআর এর ভিত্তিতে কোনো নির্বাচন হবে না। জামাত বলছে যে এই জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও বলছে যে পিআর পদ্ধতির বাস্তবায়ন ছাড়া জামাত জুলাই সনদে স্বাক্ষর করবে না। পরদিনই কিন্তু আসলে স্বাক্ষর করলো।
এখন আসলে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে বিভিন্ন সিচুয়েশন এইগুলো তো ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। সকালে রাজনৈতিক পরিবেশ আপনি এক ধরনের দেখবেন, বিকালে বা রাতে আরেক ধরনের দেখবেন। তো জামাত, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করলো, শেষমেশ এনসিপি কিন্তু করলো না। এখন বাকি সবাইকে বাদ দিয়ে এনসিপি আসলে জনগণকে স্বাধীনে তারা যেটি বলছে যে আন্দোলন করবে বা লড়াই সংগ্রাম করবে, রাজপথে নামবে, সেই রাজপথে নেমে আসলে জুলাই তাদের যে দাবি যে গণভোট বা গণপরিষদ নির্বাচন, সেটির বাস্তবায়ন আসলে কতটা করতে পারবে তারা এটি সময় বলে দিবে। কারণ রাজনীতি নিয়ে তো ভবিষ্যৎবাণী করা যায় না, বা কি হবে আসলে নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং বিএনপির একাধিক নেতা কিন্তু এখনো বলছে না, বলে রাখি যে নির্বাচন নিয়ে একটি পক্ষ আসলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন পেছানোর। আবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তার যে প্রেস উইং এর যারা সদস্যরা রয়েছেন, প্রেস উপদেষ্টা আপনার যারা রয়েছেন, তারা কিন্তু বারবার বলছেন যে নির্বাচন কিন্তু পেছাবে না বা নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সরকার বদ্ধ করবে। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এখন নির্বাচনকে সামনে রেখে বা এনসিপির দাবি দাওয়াকে সামনে রেখে, যেহেতু এনসিপি গণঅভ্যুত্থানের একটি বড় স্টেক হোল্ডার এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তার সব নেতাদেরকে নিয়ে, অধিকাংশ নেতাদের নিয়েই কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এবং তারা আসলে তাদের দাবির পক্ষে বা তাদেরকে এখন রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা হচ্ছে, তারা আসলে তাদের দাবির পক্ষে কতটা জনগণকে সাথে নিয়ে সরব হতে পারবে বা তারা কতটা প্রভাব রাখতে পারবে, এটি সময়ের অপেক্ষা, সময় বলে দিবে। একদমই তাই। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আজকে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।